রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা ছিল মামুনুল হকের, সহিংসতায় সংশ্লিষ্টতার প্রমাণ। হেফাজতের ঢাকা মহানগর সহ সভাপতি কাশেমি গ্রেপ্তার। ভেঙে পড়েছে কঠোর লকডাউন, সড়কে বাদ ছাড়া চলছে সবই। বুধবার থেকে 6 দেশে নিয়মিত ফ্লাইট, চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন। টানা 4 দিন পর মৃত্যু শতকের নিচে, হাসপাতালে কমছে রোগীর চাপ। ভ্যাকসিন উৎপাদনে অন্য দেশের সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী। করোনায় দেশে নতুন দরিদ্র 2.5 কোটি পিপিআরসির গবেষণা। ক্ষুদ্র ও মাঝারিদের ব্যবসার সুযোগ না দিলে অস্থিরতা বাড়ার শঙ্কা। ব্যাংকার মোর্শেদ আত্মহত্যায় প্ররোচনাকারী এখনও অধরা। প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার দাবি বৃদ্ধা মা, স্ত্রী ও শিশু কন্যা। করোনার প্রভাব পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে, রাজনৈতিক দলগুলোর গণকর্মসূচি বাতিল। মিয়ানমার জান্তাদের ওপর ইইউ এর নিষেধাজ্ঞা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বিসিবির। 15 সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছে বাঁহাতি পেসার শরীফুল। ক্যান্ডিতে খেলা শুরু আজ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা ছিল হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের। পুলিশের বিশেষ শাখার কাছে রিমান্ডে থাকা মামুনুল হক এমন বেশ কিছু তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তেজগাঁও পুলিশের উপকমিশনার। আর নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় মামুনুলের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সিআইডি। অধিকতর তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার কথা জানিয়েছেন সংস্থা প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের 23 মামলার তদন্ত করছে সিআইডি। এই 23 মামলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার 15, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে 2টি করে মামলা রয়েছে। এর মধ্যে 2016 সালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় 5 মামলা এবং চলতি বছরে রয়েছে 18টি। মঙ্গলবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বলেন, ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে সহিংসতা করার এখতিয়ার কারণেই হেফাজতে ইসলাম মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের প্রথম দিকে তারা তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে যা করেছে, এটা টোটালি আমাদের দেশে যে প্রচলিত আইন আছে এটা অন্যায়। নাশকতার ঘটনায় ফরেনসিক ও প্রযুক্তিগত দিক আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান সিআইডি প্রধান। তারা অনেকে উপস্থিত ছিল, অনেকে ইন্ধন দিয়েছে, অনেকে অ্যাবেক্ট করেছে। আমরা এদের সবাইকে আমরা আইনের আওতায় আমরা নিয়ে আসবো, কারণ দেশের প্রচলিত আইন অনুযায়ী সঠিকভাবে চলতে হবে, আইন মানতে হবে। ক্ষমতা দখলের যে পরিকল্পনা মামুনুল করেছিলেন সেই অভিযোগের সদুত্তর দিতে পারেননি তিনি। জানান, জিজ্ঞাসাবাদে নিজের কর্মের জন্য মামুনুল অনুতপ্ত। সে কোনো কিছুর উত্তর দিতে পারে নাই, তবে আমরা তাকে যেটা সর্বশেষ তার উদ্দেশ্য ছিল তাদেরকে ভাঙচুর বিভিন্ন ঘটনা ঘটিয়ে তার কাছে আইন কানুন আদালত ব্যক্তি কিছুই না, ইসলামও কিছু না, সবকিছু হলো তার উদ্দেশ্য হলো ক্ষমতাকে কেন্দ্রীভূত করা, নিজের ক্ষমতাটা নেওয়া। আর মামলার বাদী মামুনুলের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন। যখন ওনারা মেরে ফেলে দিছে তখন আমি ওনাকে বাঁচানোর জন্য ওনার উপর শুয়ে পড়ছিলাম, তো এবারে আমাকে ধরে মারতে মারতে কোথায় কোথায় মারছে, মসজিদে যা যা পাইছে। হেফাজত নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্পষ্ট কিছু না বললেও জানান, হেফাজতের পুরো নাশকতার ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ খিলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা কোরবান আলী কাশমিকে গ্রেপ্তার করেছে ডিবি। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ রাজধানীর বাসাবোতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। মাওলানা কোরবান আলী কাশমিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি। জানায়, 2013 সালের 5 মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা সহিংসতায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দলের আরেক প্রেসিডিয়াম সদস্য বলেছেন, সহিংসতায় জড়িত হেফাজতের কাউকেই ছাড় দেওয়া হবে না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত।
সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস হামলা চালায় হেফাজতে ইসলাম। এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও হয়েছে। সেই মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন প্রেক্ষাপটে হেফাজত ইসলাম নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, হামলায় যারা সরাসরি জড়িত তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। যারা এই তাণ্ডব লীলার সঙ্গে সরাসরি জড়িত, সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি, বাড়ি ঘরে যারা হামলা চালিয়েছে, আগুনে পুড়িয়েছে, সন্ত্রাস করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আর রাজধানীতে এক অনুষ্ঠানে দলের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হেফাজতকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অঙ্কুরেই যদি এই হেফাজতকে রুখে দেওয়া না যায়, তাহলে এই দেশ আফগানিস্তান পরিণত হবে। এই দেশ আফগানিস্তান পরিণত করে এই দেশকে একটি তালেবানি রাষ্ট্র পরিণত করবে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত ছিল তাদেরকে রেহাই দেওয়া হবে না, তাদের বিচার হবেই হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন দেয় এই আয়োজনে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। আগের বিধিনিষেধ বহাল রেখে চলমান লকডাউন আরও 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কিন্তু চলমান লকডাউনে গণপরিবহন ছাড়া এখন সবই চলাচল করছে রাজধানীর সড়কে। কমে গেছে সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে সরকারের কঠোরতাও। মানুষ বলছে, জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। স্বাভাবিক দিনের মতোই রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে ট্রাক, কার, সিএনজি ও মোটরসাইকেলের বহর। শুধু রাস্তায় নেই স্বল্প আয়ের মানুষের বাহন, গণপরিবহন। লকডাউনের নিয়ম ভেঙে একদিকে যেমন অনেক বেসরকারি অফিস খোলা আছে, তেমনি জীবিকার তাগিদে নিম্ন আয়ের অনেক মানুষ ফুটপাত থেকে ফুট ওভারব্রিজ সবখানে দোকান নিয়ে বসেছেন। ভোগান্তিটা বেশি বাড়ছে আর কি। যেমন ধরেন অফিস আদালত খোলা, কিন্তু গাড়ি ঘোড়া নেই। অর্থনৈতিক তো সবারই অবস্থা খারাপ। একমাত্র পাবলিক সার্ভিস ছাড়া সবকিছুই তো খোলা। বড় লোকেরা বস্তা বস্তা চাললে বিল্ডিং এর উপরে উঠেছে, তার তো অভাব নেই। অভাব আছে, গরিবের আছে বাবা। না খেয়ে আমরা রোজায় আছি, শুধু পানি খেয়ে রোজা থাকি। লকডাউনের বিধিনিষেধ মানতে রাজধানীর বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত আর পুলিশের কড়া নজরদারি থাকলেও সপ্তম দিনে এসে সবকিছু যেন ঝিমিয়ে পড়েছে। ফকিরপুল কিংবা মতিঝিলে অভিযানিক দলের দেখা মিললেও তা ছিল স্বল্প সময়ের। কিছু মানুষ মাস্ক ছাড়া আছে, একটু অসচেতন, তবে তারপরও মোটামুটি আগের তুলনায় অনেক বেশি ভালো অবস্থা। যারা যারা অসচেতনতা বশত মাস্ক ইচ্ছা করে এই পাবলিক প্লেসে পরে নেই, তাদেরকে জরিমানার আওতায় আনছি। মাঠ পর্যায়ে লকডাউনের এমন ত্রাহি অবস্থার মধ্যে সাধারণ ছুটি আরও 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে সাধারণ মানুষ বলছে, খাবারের বন্দোবস্ত না হলে লকডাউন পুরোপুরি কার্যকর করা কঠিন। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দর্শক, লকডাউনের খবর জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত। রাজধানীর দিনের চিত্র তো অন্য স্বাভাবিক সময়ের মতো হয়ে যাচ্ছে। ইতিমধ্যে তো মধ্যরাত পেরিয়ে গেছে। কি দেখছেন রাজধানীর? আমি আছি হলো নাজিরা বাজার। আপনি জানেন নাজিরা বাজার কিন্তু ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় একটি স্থান রাজধানী ঢাকার। এখানে গভীর রাত পর্যন্ত কিন্তু সাধারণ সময়েই যথেষ্ট বেচা বিক্রি হয় এবং এটি একটি ব্যবসায়িক কেন্দ্রীয় স্থান এবং এখানে সেইভাবেই ব্যবসা চলে। কিন্তু লকডাউনে যেটি হয়েছে যে মহামারী কি প্রতিরোধ করার জন্য এখানে কিন্তু সেইভাবে দোকান আর খুলে না। অর্থাৎ যে নাজিরা বাজারটা আমরা দেখছি এটি কিন্তু আসলে স্বাভাবিক নাজিরা বাজার না। এমনি সাধারণ অবস্থায় এখানে ট্রাফিক জ্যামে আপনি হয়তোবা 10 মিনিটে 100 মিটারও চলতে পারবেন না। আমি ছোট্ট করে এখানকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, 2-1 সাথে কথা বলবো যে আপনি তো এর আগেও ব্যবসা করতেন। দেখুন, মহামারীটাও তো জানেন যে কারণে লকডাউন এবং দোকান বন্ধ। আপনার কি মনে হয় ব্যবসা কেমন হচ্ছে, বা এই মহামারীটাও আমাদের মানতে হবে কিনা? মহামারীটা মানতে হবে, আর আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করতে হবে। না হলে মহামারী তো মারবে, আর ব্যবসার লুস্কানে ওরা অনাহারে মারবে। ব্যবসায় প্রতিষ্ঠান চালু করে মহামারী মান্য চলতে হবে।
গালিব, আরেকটি জিনিস আমি বলি, যেমন আমরা যখন এখানে এই সরাসরি সম্প্রচারের জন্য দাঁড়ালাম, এখানকার যারা সাধারণ ব্যবসায়ী আছে তারা কিন্তু বিষয়টিকে কিছুটা ভয়ই পেল এবং দেখেন বেশ কয়েকটি দোকান কিছুটা খোলা ছিল এবং সামান্য ব্যবসা তারা করছিলেন। তারা এই সরাসরি সম্প্রচারে দেখা যাবে দেখে তারা কিন্তু মোটামুটি শাটার নামিয়ে ফেলেছিল এবং যেটি হয় যে এই দেখা যাওয়ার পরে পুলিশ আসে এবং পুলিশ আসার পরে এই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ এই ভয়ের থেকে কিন্তু তারা দেখবেন আপনি, আমি যদি দেখাতে পারি আমাদের ক্যামেরা পার্সন, যে এখানে বেশ কয়েকটি দোকান খোলা ছিল তারা বন্ধ করে দিল। মূল যে বিষয়টা সেটি হলো যে মহামারী যেমন প্রতিরোধ করতে হবে, তার পাশাপাশি এই নাজিরা বাজারে কিন্তু প্রতি রোজায় কোটি কোটি টাকা ব্যবসা হয় এবং এক একটি দোকানে একাধিক কর্মচারী কাজ করে এবং তাদের পরিবারগুলো সেই কাজের উপর নির্ভর করে এবং সেই রমজান মাসটি কিন্তু তারা সেইভাবেই পালন করেন সেই অর্থের উপর দিয়ে। অর্থাৎ মহামারীটাই যেমন এই প্রতিরোধ করতে হবে এবং সেই দিক থেকে জীবিকার বিষয়টিও এখানকার যারা ব্যবসায়ী আছে দু একজনের সাথে আমি কথা বলছিলাম এই সরাসরি সম্প্রচারের আগে, যারা আমার সামনে কথা বলতে চান না, তারা যেটি জানিয়েছেন যে আসলে তারাও অপারগ, তারা যেমন রোগের ভয়টা পাচ্ছেন কিন্তু আসলে যদি দোকান না খোলেন সেই ক্ষেত্রে তো জীবিকা নির্বাহ হবে না, সেক্ষেত্রে না খেয়ে মরার ভয়টাও তাদের মধ্যে আছে এবং মূলত এই জায়গা থেকেই কিন্তু তারা একটি জটিল পরিস্থিতির মধ্যে আছে। গালিব, শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শান্ত যেমনটি জানাচ্ছিলেন, নাজিরা বাজারের অন্য সময়ের রাতে যেরকম দেখা যায় এখন লকডাউনের মধ্যেও কিন্তু দৃশ্য একই রকম। এদিকে কাল থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট, সেই সাথে চীন এবং মধ্যপ্রাচ্যের 5 দেশ সহ 6টি দেশে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চলবে। বাংলাদেশ থেকে এই দেশগুলো অভিবাসী কর্মীরা ছাড়াও সাধারণ যাত্রীরা যেতে পারবেন। মঙ্গলবার নতুন এই সিদ্ধান্তের কথা জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। এদিন প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে সিঙ্গাপুর ছাড়াও মধ্যপ্রাচ্যের 5টি দেশে 15টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট চালুর চতুর্থ দিন মঙ্গলবার সিঙ্গাপুর ছাড়াও মধ্যপ্রাচ্যের 5টি দেশে 15টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। তবে বেশিরভাগ যাত্রীর অভিযোগ এয়ারপোর্টে এসে 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের। শেষ মুহূর্তে করোনা সার্টিফিকেট পেতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হচ্ছে নানা ঝক্কি ঝামেলা। 3000 টাকা নিছে আর গাড়ি ভাড়া নিছে আমার 6000 টাকা। ইচ্ছা করে বেশ আগে আছে ফ্লাইট মিস না হয়। 17 তারিখে আমার ফ্লাইটের কথা ছিল, লাস্টে ক্যান্সেল হওয়ার পরে পরশুদিন রাতে ফোন করছে 18 তারিখে, তখন ইমার্জেন্সি আসে করোনা টেস্ট করা লাগছে। যাত্রীদের এমন অভিযোগ নজরে আনলে বাস্তবতা অনুধাবন করে দুঃখ প্রকাশ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক। 15টি ফ্লাইটের মধ্যে অলরেডি 8টি ফ্লাইট বিভিন্ন গন্তব্যস্থলে চলে গিয়েছে এবং টোটাল 20টি ফ্লাইট আজকে অ্যারাইভাল করার কথা। সেই 20টি ফ্লাইটের মধ্যে 13টি ফ্লাইট অলরেডি ঢাকায় অবতরণ করেছে। যাত্রীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিষয়ে আসলে আমরা খুবই দুঃখিত। ফ্লাইটটার টাইম ঠিক আছে কিনা একটু যদি কনফার্ম করে আসতো তাহলে হয়তো এই ভোগান্তিরা তাদের পোহাতে হতো না। এদিকে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হতে যাচ্ছে অভ্যন্তরীণ সব ফ্লাইট। এছাড়া চীন এবং মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে চালু হচ্ছে নিয়মিত ফ্লাইট। বাংলাদেশ থেকে যে কোনো যাত্রী এই 5টি গন্তব্যস্থলে অথবা এই গন্তব্যস্থলগুলো দিয়ে ট্রানজিট করে বিশ্বের বিভিন্ন দেশে তারা যেতে পারবে এবং সেক্ষেত্রে হয়তো এই 5টার চেয়েও আরেকটা দেশ যুক্ত হবে, সেটা চায়না। দেশের নানা প্রান্ত থেকে বিদেশ গমন ইচ্ছুদের ঢাকায় আসার সুবিধার্থে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিছুটা কমেছে করোনা রোগীর চাপ, তবে চাপ বেড়েছে সদ্য চালু হওয়া মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে। এখন যেসব রোগীরা আসছেন তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই গুরুতর। হাসপাতালের পরিচালকও জানান, ক্ষেত্র বিশেষে 60 থেকে 70% ফুসফুসের সংক্রমণ নিয়েই ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে টানা 4 দিন পর করোনায় মৃত্যু নামলো শতকের নিচে। 24 ঘন্টায় প্রাণ গেছে 91 জনের। আক্রান্তদের অবস্থা দ্রুত অবনতি ঘটায় অস্বস্তিতে চিকিৎসা সেবা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বেলা 12:30 মহাখালী ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল। করোনা রোগী নিয়ে এই হাসপাতালে বিকট শব্দে ঢুকলো এক অ্যাম্বুলেন্স।
অ্যাম্বুলেন্স থেকে রোগী নামার আগেই কয়েক মিনিটের মধ্যে আরও দুটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসে, যাদের বেশিরভাগই শ্বাসকষ্ট নিয়ে ঢুকলো হাসপাতালে। লক্ষ্মীপুর থেকে নিয়ে আসছি, ওইখানে 10-12 দিন ছিল। অক্সিজেনের প্রয়োজন, আমরা নোয়াখালী থেকে অক্সিজেন পাই না, এই কারণে এখানে নিয়ে আসছি। এখানকার পরিচালক বলছেন, বর্তমানে এই হাসপাতালে ভর্তি থাকা প্রায় সব রোগী গুরুতর অবস্থায়। ক্ষেত্র বিশেষে 60 থেকে 70% সংক্রমিত ফুসফুস নিয়েই এসেছেন এখানে। অবভিয়াসলি সবারই রেসপিরেটরি যে ইনভলভমেন্ট সেটা অনেক বেশি। একটা সময় হয়তো দেখা যাচ্ছে ভেন্টিলেটরে যেও সে আলটিমেটলি কভার করতে পারছে না। টানা 4 দিন পর 24 ঘন্টায় সারা দেশে করোনায় 91 জনের মৃত্যুর সাথে মোট মৃত্যু ছাড়ালো 10,500, সেই সাথে আক্রান্ত 4,500-এর উপরে। তবে 24 ঘন্টায় পাল্টেছে ঢাকার অন্যান্য হাসপাতালগুলোর চিত্র। নির্ধারিত কোভিড-19 আইসিইউ ও এইচডিইউগুলোর বেশ কিছু ফাঁকা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, জটিল রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু সংখ্যার পাশাপাশি কমে আসবে আইসিইউ চাহিদা। যে রোগীর 20 লিটার বা 15 লিটার অক্সিজেন দরকার, তাকে বাসায় বসে শুধুমাত্র কিন্তু সময় নষ্ট করা হচ্ছে। কারণ এই রোগীগুলোকে যে হাসপাতালে আসলে যে গোল্ডেন টাইমটা পাওয়া যায় ট্রিটমেন্ট করা, ওই টাইমটা কিন্তু তারা পাচ্ছে না। বাংলাদেশে করোনার 409তম দিনে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কম দেখা গেলেও আক্রান্তদের অবস্থার দ্রুত অবনতি অস্বস্তিতে ফেলছে চিকিৎসা সেবাকে। এই মুহূর্তে ঘড়িতে সময় বেলা 12:40। মাত্র 10 মিনিটের ব্যবধানে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে রোগী এসেছে 7টি এবং বেশিরভাগই এসেছে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে হাসপাতালে আগমনের কারণে কমানো যাচ্ছে না মৃত্যু এবং ঝুঁকিপূর্ণ রোগীর সংখ্যা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভ্যাকসিনকে সার্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। এশিয়ার দেশগুলোর নতুন সংগঠন বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা উপকরণের চাহিদা মেটাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর করতে সব দেশের একসঙ্গে কাজ করারও তাগিদ দেন শেখ হাসিনা। শালি জয়া রিপোর্টে বিস্তারিত। চলতি বছরই যাত্রা শুরু করে এশিয়ান দেশগুলোর সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত নতুন ফোরাম বোয়াও। মঙ্গলবার এর উদ্বোধনী সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবী এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলায় জোর দেন শক্তিশালী আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্বে। At these critical times, financial and technical support to developing countries have also become more important. Developing countries need more access to the funds of the international financial institutions and the multinational development banks. ভ্যাকসিনকে বিশ্বজনীন আরো সহজলভ্য পণ্য হিসেবে ঘোষণা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সম্মিলিত প্রচেষ্টা বাড়াতে বলেন, যেন আরো কার্যকর ভূমিকা রাখে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো। All nations need to work together to make the UN and other international organizations effective so that everyone's requirement of vaccines and medical requirements are met. WHO, Gavi and other relevant organizations must uphold the rights. COVID-19 vaccines should be declared as global public goods. Countries producing the vaccines should help others produce the vaccine with a view to attaining universal vaccine coverage. 4 দিন ব্যাপী বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির হাইনান প্রদেশের নৈসর্গিক স্থান বোয়াওয়ের নাম অনুসারে এই ফোরামের নামকরণ করা হয়েছে, যার সদস্য অস্ট্রেলিয়া সহ এশিয়ার 28টি দেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তার ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড সুগারও স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার রাত 10:45 অধ্যাপক জাহিদের নেতৃত্বে 2 সদস্যের চিকিৎসক দলটি বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করেন। এ সময় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। গণমাধ্যমে এ বিষয়ে কথা বলেন ডক্টর জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানি, গত প্রায় 24 ঘন্টার অধিক সময় যাবৎ আলহামদুলিল্লাহ ওনার আজকে পর্যন্ত জ্বর
স্বাভাবিক মাত্রায় আছে, এটা কোনো জ্বর নাই, স্বাভাবিক টেম্পারেচার যেটা মানুষের থাকা উচিত সেটা আছে। ওনার শ্বাস প্রশ্বাস আলহামদুলিল্লাহ স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন খুবই ভালো আছে। উনি অন্য দিনের চেয়ে আজকে অনেকটা ভালো বোধ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার এক বিবৃতিতে এই পরিস্থিতির জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করে তিনি বলেন, করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়লেও সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই। টাকা খরচ করেও আইসিইউ সহায়তা পাচ্ছেন না কেউ। আইসিইউ পেতে অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার বিচার দাবি করেছে চট্টগ্রামে আত্মহত্যাকারী ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর কন্যা মুবাশশিরা জাহান চৌধুরী জুম। সে বাবার ছবি এঁকেও আত্মহত্যায় প্ররোচনাকারীদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। এদিকে গেল 13 দিনেও মোর্শেদ মামলার একজন আসামিও গ্রেপ্তার না হওয়ায় ভেঙে পড়েছেন মোর্শেদের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী। বিচার দাবি করেছেন মোর্শেদের বৃদ্ধা মাও। আরও জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। 12 বছরের জুমের জীবন থেকে উচ্ছলতা হারিয়ে গেছে। সে এখন আর হাসতে পারে না, খেলতে ইচ্ছে করে না তার, কারণ তার বাবা আর অফিস থেকে ফেরেন না। যে বাবা ছিলেন তার খেলার সাথী, সব আবদার পূরণের জাদুকর। অনেকগুলো আমাদের মেমোরিজ মিস করছি, যেরকম সবসময় মানে আমাকে অনেক জায়গাতে হ্যাপি রাখার, মানে ও সবসময় লং ড্রাইভে নিয়ে যেত যখনই ইচ্ছা। তারপর আমার শুধু আমাদের লাস্ট মোমেন্টটা মনে হচ্ছে বারবার। ওই ভিডিও কলে আমাকে বললো, আর চিন্তা করবা না, আমি কালকেই চলে আসবো তোমাদেরকে নিয়ে। জুমের পুরো নাম মুবাশশিরা জাহান চৌধুরী। সে চট্টগ্রামে আত্মহত্যা করা ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর একমাত্র সন্তান। কেমন যেন বোবা হয়ে গেছে ছোট্ট জুম। সে জানে তার বাবাকে মরতে বাধ্য করা হয়েছে। যাদের জন্য সে আজ বাবাহারা, সে তাদের বিচার চায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু সে কথা মুখে না বলে সে বাবার ছবি এঁকে এঁকে জানিয়ে চলেছে প্রতিবাদ, দাবি করছে বিচার। আমার পাপার জন্য জাস্টিস হোক, আর পাপাকে এরকম করে যারা প্রভোগ করলো পাপাকে অ্যাটেম্পটা নেওয়ার, ওদের হাই লেভেলের কোনো শাস্তি হোক। ওই বাচ্চাটা লস, আমি স্ট্রং হব, আমি আমার লাইফটাকে বিজি করব। ওকে আমার একটা মোটিভ আছে আমার মেয়েটাকে বড় করার। ওর লসটা কে পূরণ করবে? কোটি কোটি টাকা দিয়ে এখন ওরা পূরণ করতে পারবে? বেঁচে থাকতে দিতে, আইনের মাধ্যমে তোদের যে মীমাংসা হয় সেটা করতে, সেই পর্যায়ে টোটালি গেলি না। এইভাবে দিনের পর দিন এই যে পলিটিক্যাল নামগুলো উঠে আসছে, আমি ওদের কথা বলতাম, আমাকে সবাই কেন ওদের নাম নিও না, ওদের নাম নিও না, ওদের নাম নিও না। তো ওদের নাম নিব না, ওরা তো ওদেরকে দিয়ে করিয়েছে। এদিকে জুমের মা প্রয়াত মোর্শেদের স্ত্রী ইরশাদ জাহান চৌধুরী বারবার নিজের ক্ষোভ ও অসহায়ত্বের কথা প্রকাশ করা সত্ত্বেও 15 দিন হতে চলল, একজন আসামিও গ্রেপ্তার হয়নি। অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে 4 আসামি, টিকিটই যেন মিলছে না পিছনের ইন্ধনদাতা হুইপ পুত্র শারুনের। বললাম একদিন রোজার মধ্যে শারুন ফোন করলো। শারুন কে কি আমরা তখন কিছুই চিনি না। এই হুইপ পুত্র এখনই না তো শুনছি যে উনি হুইপের পুত্র, এই পুত্র, কিন্তু এর ছাড়া ওই ছেলেটা যে মানে কিরকম, আমি শুধু ওই আমার ফুফা শ্বশুরের মেয়ের বিয়েতে একদিন দেখেছিলাম, তাও জাভেদ পারভেজ যে পরিচয় করলো। ও থাকলে ওরা দুজন পাশে বসে থাকে। ও মানে হয় না ইয়ে নিয়ে ঘোরা, মানে চালাপালা নিয়ে ঘোরা, ওরকম এরা দুজনে ওর সাথে, শারুনের সাথে সবসময় এরকম যখনই কোনো কিছুতে থাকে ওরা থাকে। এদিকে নিঃশব্দ হয়ে গেছেন ব্যাংক কর্মকর্তা মোর্শেদের ষাটোর্ধ্ব মা। এমন দিন তার জীবনে আসবে সেটা তিনি কল্পনাও করেননি। তাই সারাটা দিন তার কাটে চোখের জলে আর আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে। সত্যিকারের বিচারটা যেন পাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, আমার ছেলে নিরপরাধ। গত 7 এপ্রিল নিজ বাড়িতে আত্মহত্যা করেন জুমের বাবা ব্যাংকার মোর্শেদ চৌধুরী।
অভিযোগ হুইপ শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন এবং তার দলবল একটি আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মোর্শেদকে আত্মহত্যা করতে বাধ্য করেন। এ নিয়ে মামলা হলেও এখনও কোনো অগ্রগতি নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলমান লকডাউনে রাস্তার মুভমেন্ট পাস নিয়ে চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশের বাকবিতণ্ডার ঘটনায় দুই পেশাজীবী সংগঠনের পাল্টাপাল্টি বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ওই ঘটনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া সমীচীন হয়নি। তাদের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই মন্তব্য করেন। আদালতে আইনজীবী ইউনুস আলী আকন্দ চিকিৎসক, পুলিশের পাল্টাপাল্টি বিবৃতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন। এ সময় আদালত উভয় পক্ষের উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে বলেন। বদলে গেছে বেইলি রোডের ইফতারি বাজার। করোনায় কঠোর লকডাউনে বদলে যাওয়া জীবনযাত্রার প্রভাব পড়েছে কোলাহল মুখর এই রোডেও। তবে দোকানিরা জানান, অনলাইনে বেড়েছে তাদের ইফতার বেচাকেনা। আগামী বছর আবার আগের রূপে ফিরে যাবে বেইলি রোড, এমন প্রত্যাশাই সবার। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বেইলি রোড দুপুরের পর থেকে ইফতারের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়তে থাকে ক্রেতার সমাগম, তবে তা প্রতি বছরের তুলনায় একেবারেই কম বলল দোকানিরা। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও অনেকেই দেখা গেছে সামাজিক দূরত্ব না রেখে ইফতার কিনছেন। তবে দীর্ঘ ৩০ বছর বেইলি রোডে থাকা ফজলুল হক ঠাকুর বলছেন, করোনা পাল্টে দিয়েছে বেইলি রোডের চিত্র। রাস্তা জুড়ে বাহারি সব ইফতারি আর মানুষের কোলাহলে মুখর থাকা এই রোড এখন বড্ড অচেনা অনেকের কাছে। প্রতি বছর কমপক্ষে ২-৪-৫ দিন এখানে না আসলে আমার হইতোই না। হ্যাঁ, এরকম একটা অবস্থা ছিল। এই এত খুব ক্রাউড ছিল না, মানে অনেক ভিড় ছিল কাস্টমারের। আমি অফিস থেকে ব্যাক করছিলাম, ছেলে ফোন করলো, বাবা একটু ইফতার নিয়ে আসো, এই আশা আর কি। মানুষের মধ্যে ইফতার কেনার যে আগ্রহ, ওগুলি নেই। মানুষ এখন ভয়ে আতঙ্কে ঘর থেকে বের হয় না। কোনটা কি আইটেম নেব গুনে নিতাম না, যখন যেটা মন চাইতো ভালো লাগতো নিতাম এটা। এখন বের হয়ে যেটা কিনবো সেই উদ্দেশ্যে বের হয়ে। তবে প্রতি বছরের মতো ব্যবসা না হলেও করোনা বাস্তবতায় বদলে দিয়েছে প্রেক্ষাপট। অনলাইনে বেড়েছে অনেক দোকানের বেচাকেনা। সবাই যাতে ৩ ফুট দূরত্ব বজায় রেখে নেওয়ার চেষ্টা করে সেটা ব্যবস্থা করেছে। তবে অন্য বারের চাইতে তুলনামূলক কাস্টমার একটু কম। আগে দেখা যায় তো 8টা-9টা অর্ডার করতাম, এখন দেখা যাচ্ছে 12টা-13টা বা 14টা এরকম অর্ডার হচ্ছে। সবাই বোধহয় একটু সশরীরে এসে খাবারটা দেখে কিনতে পছন্দ করেন, তারপরে অনলাইনে যাচ্ছে ভালো নয়। আগামী বছর আবার আগের রূপে ফিরবে বেইলি রোড, আবারও মুখরিত হবে ইফতারি বাজার, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কোভিডের আঘাতে দেশে নতুন করে দরিদ্র হয়েছে 2,45,00,000 মানুষ। মঙ্গলবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর এক জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, কৃষক ছাড়া জরিপে অংশগ্রহণকারী বাকি সব পেশার মানুষের আয় 2020 সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় কমেছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার অভিঘাতে যখন জীবন জীবিকা চরম বিপর্যয়ে, তখন শহর কিংবা গ্রামে বেড়েই চলছে দরিদ্র মানুষের সংখ্যা। দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। প্রোগ্রাম থেকে আমরা পেয়েছিলাম। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি ও BIGDর এক জরিপে মঙ্গলবার বলা হয়, কোভিডের আঘাতে দেশে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। জরিপে উঠে এসেছে সেখানকার তুলনায় শহরাঞ্চলে নতুন দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এবছরের মার্চ পর্যন্ত যেখানে শহরাঞ্চলে নতুন দরিদ্র মানুষের সংখ্যা ছিল 59%, সেখানে গ্রামাঞ্চলে তা 44%। আমরা একটা আশঙ্কা ছিল, বারবার তাদের কাছে যাচ্ছি, হয়তো তাদের ক্লান্তি চলে আসছে, কিন্তু আমরা ওটাও বুঝতে পেরেছি মানুষ আসলে
তাদের বাস্তব অভিজ্ঞতা জানাতে চায়। এই জানাবার মাধ্যমে যদি পুরো বিষয়টা সমাজের নজরে আসে এবং নীতি যাই নেওয়া হয় সেগুলো যেন আরো কার্যকর হয়। জরিপে বলা হয় গত বছর 27.3% বস্তিবাসী শহর ছেড়ে গ্রামে চলে যান, যাদের প্রায় 10% এখনো ফেরেনি। শহরের বস্তিবাসীর আয় কমলেও খাদ্য বহির্ভূত ব্যয় গত জুনের তুলনায় এবছরের মার্চে দ্বিগুণ হয়েছে। সঞ্চয় না থাকায় বেড়েছে ঋণের পরিমাণ। ফলে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে চরম দারিদ্র্যের হার সামগ্রিকভাবে বেড়েছে 4%। এটা কাজে দিবে কিনা তারপর হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অ্যাকচুয়ালি বাট জানানোটা অত্যন্ত জরুরি। পিপিআরসি এন্ড বিআইজিডি এই কাজ আমরা যৌথভাবে অব্যাহত রাখবো। জরিপ অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলা হলে তৈরি পোশাক সহ সামষ্টিক অর্থনীতির বড় বড় খাতের নামই সামনে উঠে আসে, যেখানে কৃষি বা ক্ষুদ্ররা পড়ে থাকে পেছনের সারিতে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনাকালে বড় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বৈষম্য দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, সীমিত পরিসরে হলেও ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা চালানোর সুযোগ না দিলে সমাজে অস্থিরতা তৈরি হতে পারে। পুঁজিটা আমরা হারিয়েছি এবং এই রমজান এবং ঈদে আমরা পুঁজিটা হারানোর প্রায় দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। সেই ক্ষেত্রে প্রায় 40 থেকে 50 হাজার কোটি টাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি হবে। এখন যে ব্যবসার যে বৈষম্যটা সৃষ্টি হবে, বড় ব্যবসায়ীদের সবকিছু খুলে দেওয়া হলো, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বন্ধ করে দেওয়া হলো লকডাউনের নামে। সেই ক্ষেত্রে এই যে বিশাল অঙ্কের টাকা, যে টাকাটি শুধুমাত্র দেশীয় অর্থনীতিতে প্রতিদিন চলাফেরা করত, সেই টাকাটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। ইতালির মিলানে ফেনী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল মিলান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রোববার সমিতির সভাপতি নুরুল আফসার বাবুলের সভাপতিত্বে উপদেষ্টা বেলাল হোসেন পাটোয়ারির পরিচালনায় ইফতার মাহফিল পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জোনায়েদ সোবহান। করোনার বিপর্যয় চিরতরে নির্মূল হয়ে নব আনন্দে জাগো এই স্লোগানকে সামনে রেখে নতুন বছরে 1428কে যৌথভাবে বরণ করে নিল উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস নিউ ইয়র্ক। উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জীবন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র, কানাডা এবং বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোগ লক্ষণ মৃদু বলে মঙ্গলবার এক টুইটে 50 বছর বয়সী এই নেতা নিজেই জানিয়েছেন। রাহুলের সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে কংগ্রেসের আরেক শীর্ষ নেতা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রবল জ্বর নিয়ে সোমবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা ভাইরাস ধরা পড়ে। করোনা পরিস্থিতি বিবেচনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো একে একে গণকর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে বিজেপির সফর অব্যাহত রয়েছে রাজ্য ঘিরে। ভার্চুয়াল মাধ্যমে হলেও কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকায় আগামী শুক্রবার সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিধানসভা আসনে মোদীর উপস্থিতিতেই সমাবেশের পরিকল্পনা ছিল বিজেপির। এদিকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন স্থানে ঘটছে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা। মিয়ানমারে ক্ষমতা দখলকারী জান্তা কর্মকর্তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সাথে নতুন তথ্যমন্ত্রী উচি নাইসং সহ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন দুইটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর ইইউ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে দেশটির সংকট নিয়ে সম্মেলন করতে চলেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। শনিবার জাকার্তায় এই সম্মেলন বসবে বলে আসিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা লাল গ্রহ মঙ্গলে ছোট্ট একটি হেলিকপ্টার উড্ডয়নে সফল হয়েছে।
নাসা এই মহাকাশযানটি মঙ্গলের উপযোগী করে তৈরি করে সেখানে পাঠিয়েছে। এই ঘটনাকে বিজ্ঞানীরা রাইট সহোদরকের মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মঙ্গলের আকাশে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সফলভাবে হেলিকপ্টার উড়িয়েছে। এই প্রথম অন্য কোনো গ্রহে অজানা তথ্য জানতে লাল গ্রহে রোভার পাঠালো নাসা, সে সঙ্গে পাঠালো একটি হেলিকপ্টারও। গ্রিনিচ সময় সোমবার ভোর রাত ৩টা৩৪ প্রায় ২ কেজি ওজনে হেলিকপ্টারটি মঙ্গলের আকাশে ডানা মেলে মঙ্গল পৃষ্ঠের ১০ ফুট উপর দিয়ে ৩৯.১ সেকেন্ড উড়ে বেড়ায় ইনজিউরিটি নামে ওই কপ্টারটি। রোভার নামাতে গেলে ল্যান্ডার নামাতে হয়। ল্যান্ডার নামলে তার শরীরের ভেতর থেকে বেরিয়ে আসে রোভার, পরে তা ভিন গ্রহের নানা এলাকা চষে বেড়ায়। ইঞ্জিনিয়ারিটির সফল উড়ানের পর একটি ভিডিও ক্লিপ টুইট করে নাসা। ছবিগুলো নাসার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছানোর পর কর্মীরা উল্লাসে ফেটে পড়ে। এই সাফল্যে উল্লাসিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারা জানিয়েছে প্রথমবারের মতো মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে সফলভাবে একটি ছোট ড্রোন ওড়াতে সক্ষম হয়েছে তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। খেলার খবর, 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আজ দুপুরে মঙ্গলবার ঘোষণা করা হয়েছে টেস্টের জন্য 15 সদস্যের দল, যেখানে জায়গা হয়েছে নতুন পেসার শরীফুল ইসলামের। সম্প্রতি জয় নয় বরং ভালো ক্রিকেট মাঠে খেলার ছন্দ পতন চলেছে বাংলাদেশের। তারপরও লঙ্কার মাটিতে জিততে চান অধিনায়ক মমিনুল হক। ক্যান্ডির পাল্লাগেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সকাল 10:30টায়। চাপে নেই, আমার টিমও কোনো চাপে নেই। যখন ভার্চুয়ালি প্রেস কনফারেন্সে কথাগুলো মমিনুল হক বলছিলেন, তখনও ম্যাচ শুরুর বাকি মাত্র 16 ঘন্টা। চাপ নেই সেটা বলাই যায়, তবে কোন দ্বিধায় বা কোন চাপে যে তখন অবধি টেস্ট ম্যাচের আগে দল ঘোষণা করা হয়নি, সেটা কিন্তু অজানা ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ক্রিকেট ভক্তদের। দুদিন আগে ম্যাচ ভেন্যু ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগেই দুদিনের প্র্যাকটিস ম্যাচ খেলা হয়েছে লাল সবুজ দলে ভাগ হয়ে। তবে লঙ্কার মাটিতে সেরাটা দেবার সেরার প্রস্তুতিটা সারতে পেরেছে কোয়ারেন্টাইন নামক গৃহবন্দিত্বের চাদর পাশ কাটিয়ে অল্প স্বল্প মাঠের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে। বর্তমান সিচুয়েশন যেরকম যাচ্ছে, আপনি ভালো করে জানেন, আমরাও জানি, সবাই যাচ্ছে। এখানে আপনার প্র্যাকটিস ম্যাচ খেলার আপনার সুযোগ পেয়েছি আমরা, তারপর আপনার 2 থেকে 3 দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। অবশেষে সেই সংবাদ সম্মেলনের খানিক বাদে হয়েছে প্রত্যাশিত দল ঘোষণা। সেই দলের নতুন মুখ, প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া পেসার শরীফুল ইসলাম। পাল্লেকেলের উইকেট বিবেচনা নিয়েই গড়া হবে সকালের মূল একাদশ। যদি মুশফিক কিপিং করেন, সেক্ষেত্রে লিটন দাস পুরোদস্তুর ব্যাটসম্যানের ভূমিকা পালন করতে পারেন, কাজে লাগাতে পারেন প্র্যাকটিস ম্যাচের অভিজ্ঞতাটাও। সহজাত সুইংয়ে লঙ্কান ব্যাটসম্যানদের বিপক্ষে কার্যকর হতে পারেন পেসার আবু জাহেদ রাহি। সেক্ষেত্রে তাসকিন হয়তো হতে পারেন মূল একাদশের অটোমেটিক চয়েস। তবে অধিনায়ক জিততে চান প্রথম টেস্ট ম্যাচ থেকেই। হ্যাঁ, অবশ্যই শ্রীলঙ্কা খুব ভালো অবস্থানে আছে। আমরা হয়তো লাস্ট 2টা টেস্ট ম্যাচ ভালো খেলতে পারিনি। আমরা এখানে আপনার ম্যাচ জেতার জন্য আসছি। আমরা আমাদের পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার জন্য। হতে পারে কোচ রাসেল ডোমিঙ্গোর এটাই টাইগারদের নিয়ে শেষ অ্যাসাইনমেন্ট। তবে এসব নিয়ে ভাবতে নারাজ অধিনায়ক পেশাদারিত্বের শতভাগটাই দেখানোর চেষ্টা করলেন তিনি প্রেস কনফারেন্সে। শ্রীলঙ্কা এসেছে কিন্তু আমি মাঠে নামবো, আপনার বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলবো। আমি আসলে এগুলো নিয়ে কনসার্ন, যে আপনি যেগুলো এগুলো নিয়ে আসলে আমি কনসার্ন না। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় এগুলো নিয়ে তো কনসার্ন হওয়ার দরকার। তামিমুর রহমান, নিউজ 24। ইউরোপিয়ান সুপার লিগে খেললে জাতীয় দলে খেলা যাবে না, উয়েফার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। দাবি তুলেছে সুপার লিগে খেললেও ফুটবলারদের জাতীয় দল থেকে বাদ দেওয়া যাবে না। সুপার লিগ চালুর আনুষ্ঠানিক ঘোষণা আসে রোববার রাতে। বিদ্রোহী এই লিগে যোগ দিয়েছে ইউরোপের শীর্ষ 12টি ক্লাব, যাদের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি, টটেনহাম হটস্পার, ইউভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। এর মধ্যে খবর এসেছে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের সেমিফাইনালে খেলা নাও হতে পারে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও চেলসি। শুক্রবার এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফা আগেই জানিয়েছিল সুপার লিগে খেললে ফুটবলারদের জন্য বন্ধ হয়ে যাবে জাতীয় দলের দুয়ার। সোমবার উয়েফাও দেয় একই হুমকি। এদিনই এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় ফিফপ্রো। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার।
রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনা ছিল মামুনুল হকের, সহিংসতায় সংশ্লিষ্টতার প্রমাণ। হেফাজতের ঢাকা মহানগর সহসভাপতি কাসেমি গ্রেপ্তার। ভেঙে পড়েছে কঠোর লকডাউন, সড়কে বাস ছাড়া চলছে সবই। বুধবার থেকে 6 দেশে নিয়মিত ফ্লাইট, চলমান বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন। টানা 4 দিন পর মৃত্যু শতকের নিচে, হাসপাতালে কমছে রোগীর চাপ। ভ্যাকসিন উৎপাদনে অন্য দেশের সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী। করোনায় দেশে নতুন দরিদ্র 2.5 কোটি। পিপিআরসির গবেষণা, ক্ষুদ্র ও মাঝারিদের ব্যবসার সুযোগ না দিলে অস্থিরতা বাড়ার শঙ্কা। ব্যাংকার মোর্শেদ আত্মহত্যায় প্ররোচনাকারীরা এখনো অধরা। প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার দাবি বৃদ্ধা মা, স্ত্রী ও শিশু কন্যা। করোনার প্রভাব পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে, রাজনৈতিক দলগুলোর গণকর্মসূচি বাতিল। মিয়ানমার জান্তাদের উপর ইইউ এর নিষেধাজ্ঞা। এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বিসিবির। 15 সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল। ক্যান্ডিতে প্রথম টেস্ট শুরু আজ। এখন এ পর্যন্তই। দেখছেন নিউজ 24, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।